স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা। আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনার আগে একটু জাতীয় দৈনিকগুলোর প্রধান খবরগুলোর দিকে যদি একটু দৃষ্টি দিই। দৈনিক প্রথম আলোর নিঃসন্দেহে সবগুলো পত্রপত্রিকার আজকে কিন্তু প্রধান সংবাদ জুড়ে নিঃসন্দেহে আছে যে সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা, বিমান বিধ্বস্তের যে ঘটনা, এই ঘটনায় নিহত বেড়ে ৩২। অনেকের অবস্থায় এখনও আশঙ্কাজনক, গুরুতর চিকিৎসা চলছে। চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসক। সেই সাথে একটি ঘটনা খুব গুরুত্ব দিয়ে প্রচার হয়েছে, সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা, সংঘর্ষ এবং ২ উপদেষ্টা সহ প্রেস সচিব দীর্ঘক্ষণ অবরুদ্ধ ছিলেন। দেশ জুড়ে দৈনিক আমার দেশের প্রধান খবর, দেশ জুড়ে মাতম এবং খুব গুরুত্বের সাথে প্রচার হয়েছে যে শিক্ষক মাহারিন চৌধুরী, যিনি নিজে অগ্নিদগ্ধ হয়ে ২০ জন শিক্ষার্থীকে, অন্তত ২০ জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচিয়েছেন। সেই মানবতার বীরশ্রেষ্ঠ শিক্ষক মাহারিন। একটি মন্তব্য প্রতিবেদন আছে যে গাজার রক্তপ্রবাহে ভেসে গেছে বর্ণবাদী পশ্চিমের নৈতিকতার মুখোশ। এটি আমার দেশের একটি মন্তব্য প্রতিবেদন সম্পাদকের। দৈনিক ইত্তেফাকেরও প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডি, নিহত বেড়ে ৩১, স্কুলে এখনও পোড়া গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে বই খাতা, হাসপাতালে ভর্তি ১৬৫ জন। সেই সাথে গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে সচিবালয়ের রণক্ষেত্র, আহত ৮৫, শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবিতে সচিবালয়ের ফটক ভেঙে ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ, তোপের মুখে শিক্ষা সচিব জুবায়েরকে দিন শেষে প্রত্যাহার। দৈনিক ইনকিলাব, দিনভর অবরুদ্ধ ছিলেন ২ উপদেষ্টা, থামছেই না কান্না। হাসপাতালে সহমর্মিতায় হাত বাড়িয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই সাথে যথারীতি গেট ভেঙে সচিবালয়ের তাণ্ডব, পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত শতাধিক, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি অন্তত ৮০ জন। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, নিহতের সংখ্যা বেড়ে ৩২, চিকিৎসাধীন ১৬৪। একটি প্রাণোচ্ছল ক্যাম্পাস এখন মৃত্যুপুরী। শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে সচিবালয়ের রণক্ষেত্র, সেই একই ঘটনা। মোটামুটি এই দুটোকেই গুরুত্ব দিয়েছে সব পত্রিকা। দৈনিক সমকাল, মৃত্যু বেড়ে ৩১, আশঙ্কাজনক ২০। এখানে একটি বিষয় উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের যে ৬ দফা, যেটি বলছিলাম, এই ৬ দফা দাবিকে কেন্দ্র করে ৯ ঘন্টা অবরুদ্ধ ছিলেন ২ উপদেষ্টা, শিক্ষা এবং আইন উপদেষ্টা। সচিবালয়ের ভেতরে বাইরে সংঘর্ষ, আহত অন্তত ৭৫ শিক্ষার্থী। একটি কথা উঠেছে যে আইন শৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ। দিন শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে ৪ দলের যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয়গুলো উঠে এসেছে। দৈনিক নয়া দিগন্তের প্রধান শিরোনাম, দুর্ঘটনাস্থলে শোকার্তদের ভিড়, সচিবালয় টপকে উপদেষ্টার গাড়ি ভাঙচুর। সেই সাথে ৪ দলের নেতাদের সাথে প্রধান উপদেষ্টার যে বৈঠক, সেটিও গুরুত্ব দিয়ে প্রকাশ হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা, লাশের মিছিল বাড়ছে, ঘটনাস্থল থেকে কোনো সুখবর নেই। যুদ্ধ বিমান বিধ্বস্তের পর তারেক রহমানের তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েও একটি সংবাদ প্রকাশিত হয়েছে। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, স্কুলে পোড়া গন্ধ, বার্নে জীবনযুদ্ধ, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত বেড়ে ৩১, হাসপাতালে ১৬৫, অনেকে আশঙ্কাজনক, বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, মাইলস্টোনের বাতাসে পোড়া গন্ধ। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, সেই ছবিগুলোই এখানে স্থান পেয়েছে। একটি ভিন্নধর্মী সংবাদ আছে, নতুন ভয় HMPV ভাইরাস, ২০০ শিশুর নমুনা পরীক্ষার ফলে ১৩%ই পজিটিভ এসেছে। দৈনিক দেশ রূপান্তর, ক্ষোভ, শোক, বিক্ষোভ। একটি সংবাদের শিরোনাম অনেকটা এরকম, মা আমি আর পারছি না, এই যে যন্ত্রণায় কাতরাচ্ছে শিশুরা, এই ধরনের একটি শিরোনাম। সেই সাথে একটি ভালো খবর ছিল, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়ের খবরটিও শিরোনাম হিসেবে স্থান পেয়েছে। দৈনিক মানব জমিন, মাইলস্টোন ট্র্যাজেডি, ৯ ঘন্টা অবরুদ্ধ ২ উপদেষ্টা, প্রেস সচিব, দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ, প্রাণহানি বেড়ে ৩১, বলা হচ্ছে চিহ্নিত হয়নি এখনও ৬টি মরদেহ, সচিবালয়ের ভেতরে আন্দোলনকারীরা। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, মাইলস্টোন ট্র্যাজেডি, নিহতের সংখ্যা বেড়ে ৩১, আশঙ্কাজনক অনেকে, জামাত আমির বলছেন ১০০ ছাড়িয়ে যেতে পারে মৃত্যু, বিভিন্ন হাসপাতালের
আহত নিহতের একটি ডাটা দেওয়া হয়েছে। একটি ভিন্নধর্মী খবর আছে, দুর্নীতি ও বিতর্ক পিছু ছাড়েনি বিমান বাহিনীর কেনাকাটায়। যেহেতু বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে, এর সাথে প্রাসঙ্গিক একটি সংবাদ দৈনিক বণিক বার্তা প্রকাশ করেছে। দ্য ডেইলি স্টার, নেশন মাউন্টস লস্ট চিলড্রেন, ডেথ অফ এ 9-year-old early today pushes toll to 32. HSC exam in storm, Secretariat stage protest. 75 hurt as cops, army men charge. দৈনিক নিউ এজের, death toll reaches 31 including 24 students. Protest at Milestone School, law education advisor confined for 9 hours. এই ছিল প্রধান খবর পত্রিকারগুলো শিরোনাম। অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, মোটামুটি যেটা বলছিলাম সবগুলো খবরই তো খুব স্বাভাবিকভাবে শিরোনাম হয়েছে মাইলস্টোন ট্র্যাজেডি, যেটি বলছিলাম। এই যে নিহতের সংখ্যা নিয়ে এক ধরনের বিভ্রান্তি, দিন শেষে যদিও এটা সরকারিভাবে 32 বলা হচ্ছে, এই যে এই নিয়ে বিভ্রান্তি এবং শিক্ষার্থী এবং অভিভাবকদের দাবি সঠিক সংখ্যা প্রকাশের দাবি এবং গুজব অপপ্রচার, এই অভিযোগগুলো তো আছে। এ ধরনের একটি মানবিক বিপর্যয় যখন দিন শেষে আসলে ক্ষোভে পরিণত হয়, কি বলবেন? যে আলোচনার শুরুতে আমরা আমাদেরও গভীর শোক প্রকাশ করা উচিত এবং যে কোনো আলোচনা বিশ্লেষণের ক্ষেত্রে খুব সংবেদনশীলতার সাথে করা প্রয়োজন, কারণ যারা তাদের সন্তানদের হারিয়েছেন, প্রিয়জনদের হারিয়েছেন এবং এখনও অসম্ভব রকম কষ্টের মধ্যে আছেন, একটা অগ্নিদগ্ধ হওয়া, সেটা যারা দেখেছেন বা যাদের এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন কেবল তারাই জানেন। আমরা খুব চটকদার কোনো আলোচনা যেন না করি এবং কোনো শিরোনাম, প্রত্যেকের মতো শিরোনাম দিয়েছেন, খুব কাব্যিক শিরোনাম দেওয়ারও কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। আমি বলছি না যে সেগুলো কোনো নেতিবাচক অর্থ বহন করে, সেক্ষেত্রেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন যে আমার সংবাদটি বিক্রি হবে, অনেক বেশি চলবে, জন্য আমি একটা শিরোনাম দিলাম। ছবি ব্যবহারের ক্ষেত্রেও খুব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যদি এখন পর্যন্ত আমাদের সংবাদপত্রগুলো দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন, অন্যান্য ভিজুয়াল মিডিয়ামগুলো যে ধরনের ছবি প্রকাশ করা উচিত না সেটা মেনে চলা, প্রতীকী ছবি অনেকেই দিয়েছেন, সেটা ভালো, আমি মনে করি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তারা। দেখুন, যে আলোচনা শুরু করেছিলেন, যে কোনো দুর্ঘটনা যখন আমরা যেগুলোর মুখোমুখি হই, প্রাকৃতিক দুর্যোগ তো আমাদের আছেই, বন্যা, অন্যান্য, আমরা ঢাকা শহরে অনেকগুলো অগ্নিকাণ্ডের ঘটনা, আপনার বড় মোকাবেলা আছে, নিমতলী, চুরিহাট্টা, বেইলি রোড বা আরও অনেক, আপনি সাংবাদিক হিসাবেও সেগুলো নিশ্চয় স্মরণ করতে পারেন। ইনোভেশন দেখবেন যে প্রধান যে সংকটটা প্রথমেই হয়, প্রচুর মানুষ, উৎসুক জনতা, এবং এত সংখ্যক মানুষ সেখানে চলে যায় যে আমাদের যারা উদ্ধার তৎপরতার কাজ করেন তারা ঢুকতে পারেন না, পানির পাইপটা পর্যন্ত সেখানে আনতে পারেন না। এগুলো আমরা আপনাদের সরাসরি সম্প্রচারেও সেগুলো লক্ষ্য করেছি যে বাঁশি দিয়ে মাইকিং করে এগুলোর কোনো সমাধান হয় এবং শেষ পর্যন্ত শক্তিও প্রয়োগ করতে হয় তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য। এখানে একটা হলো স্কুল, আশেপাশে জনবহুল জায়গা, যদিও ওটা একসময় কম মানুষের জায়গা ছিল, কিন্তু খুব কাছেই উত্তরার খুবই জনবহুল এলাকা। তাছাড়া স্কুল যেহেতু মানুষ যখনই শোনাচ্ছে, হাজার আমি পরে যেটা শুনেছি সাংবাদিকদের কাছ থেকে, এমনকি গত 2 দিনে অসংখ্য আমাদের যারা গাড়ির চালক, যারা আপনাদের সঙ্গে সেখানে দায়িত্ব পালন করতে গেছেন, আমি তাদেরও অনেকের সঙ্গে কথা বলেছি যে তারা ওই জায়গায় গিয়ে কী অবস্থা দেখেছেন, এবং হাজার মানুষ সেখানে কোনোভাবেই ঢুকতে পারছেন না। উদ্ধারকারী যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও যারা ছিলেন, পুলিশ, সেনাবাহিনীর, তো এই ধরনের অবস্থা যখন হয় এটা খুব কঠিন হয়ে পড়ে উদ্ধার তৎপরতা। আর এটা তো কোনো একটা সাধারণ দুর্ঘটনা না, বুঝতেই পারছেন, এখানে আগুনের খুব বড় বিস্ফোরণ এবং আগুন ধরে গেছে, এটা একেবারে অন্য দুর্ঘটনার সাথে এটাকে মেলানো যাবে না। এখন ঘটনার অব্যবহিত পরে যারা সেখানে উপস্থিত হতে পেরেছিলেন তারা হয়তো কিছু হতাহতের ব্যাপারে তারা তৎপরতা চালিয়েছেন, যারা তৎক্ষণাৎ মারা গেছেন তাদের কিছু হয়তো তারা, আমরা যেগুলোকে ডেড বডি বলি, হয়তো বের করে আনতে পেরেছেন, যারা আহত হয়েছেন তাদের আনতে পেরেছেন, আমরা সাধুবাদ জানাই। প্রাথমিকভাবে এরকমই ঘটে, কারণ পৌঁছাতেও তো একটু সময় লাগে। আবার যখন আনুষ্ঠানিকভাবে উদ্ধারকারীরা আসেন তখন তাদের একটা কাজের প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা কাজ করতে চান। অনেক সময় এটা একটা সাংঘর্ষিক অবস্থায় কিন্তু চলে যায়, আমরা আগেও লক্ষ্য করেছি, কারণ কাউন্টিংয়ের একটা দাবি থাকে যে আমি এতজনকে উদ্ধার করেছি, উদ্ধার তৎপরতা দল আবার তাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া থাকে, তারা সেটা অনেকটা আনুষ্ঠানিকভাবে জানাতে চান। আপনি যখন একটা পদ্ধতির অংশ হন তখন তো অনানুষ্ঠানিকভাবে আপনি যে কোনো সংখ্যা জানাবেন না।
এইটা এখানেও ঘটেছে বলে আমার যেটা মনে হয়। আমি কাছাকাছি এলাকায় ছিলাম অন্য একটা মিটিংয়ে, তো তার কিছুক্ষণ পরেও যখন বেরিয়েছি পুরো রাস্তা আমি লক্ষ্য করেছি যে শিক্ষার্থীরা জায়গা করছে না, অর্থাৎ রাস্তা একদিকে বন্ধ করার একটা দিক থেকে যাতে অ্যাম্বুলেন্সগুলো যেতে পারে, অন্যান্য তৎপরতা, এবং সেখানে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও ছিলেন। তো তার মানে ঘটনার একটা আকস্মিকতা থাকে, এবং ওই জায়গাতে যারা থাকেন, যেহেতু স্কুল আর এখন তরুণদের একটা উপস্থিতি আমরা সর্বত্র দেখতে পাই। জি, কিন্তু যে সোমবারের ঘটনা, মঙ্গলবার যখন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রেস সচিব, প্রধান উপদেষ্টা, প্রেস সচিব, তাদেরকে 9 ঘন্টা অবরোধ করে মধ্যে একটা ঘটনা ঘটলো, এবং আমি ওখানে আসছি। তো সেখানে গতকাল আমরা শুনলাম যে এই সংখ্যা নিয়ে একটা আলোচনা উঠলো। এখন দেখুন তো, ওই জায়গায় না থেকে এটা আমার পক্ষে বিশ্লেষণ করাটাও সমীচীন হবে না যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। অতীতে আমাদের এক ধরনের অভ্যাস আছে জাতিগত, যে আমরা কোনো দুর্ঘটনা হলে সেই সংখ্যাটা একটা কমানোর প্রয়াস নিয়ে আমরা মনে করি যে এতে বোধহয় ক্যাজুয়ালিটি কম দেখালে সম্ভবত মানুষের উপরে তার প্রভাবটা কম পড়বে। এটা যে অতীতে একেবারে এরকম প্রচেষ্টা হয়নি তা কিন্তু। আপনি জানেন এখানে নৌযান দুর্ঘটনার সময় এটা ঘটে, অনেকে খুঁজেও পাওয়া যায় না শেষ পর্যন্ত। সংখ্যা আমরা এক ধরনের অনানুষ্ঠানিক সংখ্যা বলি, সরকারি পক্ষের দায়িত্বই থাকে আনুষ্ঠানিক সংখ্যা বলা। যখন অনেক গণমাধ্যম ছিল না তখন আমরা জানতে পারতাম না। গণমাধ্যমেও তারা চেষ্টা করেন, সাংবাদিকরাও তো জানতে চেষ্টা করছেন, তারা তো আর বসে নাই। বিভিন্ন পত্রপত্রিকা এখন পর্যন্ত, যেমন দেখুন, যেখান থেকে এটা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হচ্ছে এখন, তাদের অবস্থান আর সাংবাদিকরা তো একরকম না। তারা তো অকুস্থলে যাচ্ছেন না, তারা হাসপাতালে যাদেরকে নেওয়া হয়েছে কিংবা মর্গে যদি থেকে থাকে বা চিকিৎসা, আনুষ্ঠানিক ঘোষণার আগে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেমন প্রথম দিন আপনি দেখেন এটা যেহেতু একটা সশস্ত্র বাহিনীর বিষয়, আইএসপিআর এর বিবৃতি আছে, এখানে স্বাস্থ্য সংক্রান্ত যারা তাদের বিবৃতি আছে, এটা শিক্ষাযুক্ত, এটা শিক্ষারও যদি বিবৃতি আসতো আমি অবাক হতাম না। এবং যেহেতু বিমান বাহিনীর একটি, তার মানে বিমান বাহিনীও কিন্তু বারবার বিবৃতি দিচ্ছে, তার মানে 4-5টা প্রতিষ্ঠানকে এক করে সরকারকে একটা জায়গায় বিবৃতি দিতে। এবং আবারও বলি, যেহেতু প্রতিরক্ষার বিষয়, সুতরাং আইএসপিআর কে এখানে বিবৃতি দিতেই হবে তাদের। আর অন্য যেটা যে সিভিলিয়ান সাইটটা আছে সেখানে স্বাস্থ্য অন্যান্য, তারা আবার হাসপাতাল, দিনের শেষে চূড়ান্তভাবে স্বাস্থ্য থেকে আমাদেরকে সংখ্যাটা গ্রহণ করতে হবে, আমাদের আনুষ্ঠানিক সংখ্যাটা গ্রহণ করতে হবে। এখন এর মধ্যে সত্যি যদি কোনো পক্ষ এটা করে থাকে, আমরা তীব্র নিন্দা জানাই। আমি বলছি যে আমাদের আগে সংখ্যা নিয়ে নৌযান দুর্ঘটনায় ঘটেছে, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে ঘটে, ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি, বা অগ্নিকাণ্ডের সময় দেখেছি। এটা যে হয়নি তা না, কিন্তু একেবারে নির্দিষ্টভাবে কাউকে ওই মুহূর্তে দোষারোপ করবার আগে আমি মনে করি যে এটা খোঁজখবর নেওয়া। আমি কিন্তু কোনো পক্ষ নিচ্ছি না, এটা একটা আবেগের বিষয়, ঘটেছে কিনা আমরা জানি না, কিন্তু শুধুমাত্র সামাজিক মাধ্যমের একটা বিবৃতি বা তথ্য দিয়ে আমরা যেন কোনো সিদ্ধান্তে না পৌঁছাই। কিন্তু আবারও বলছি, কোনো পক্ষ বা কোনো এজেন্সি কিংবা কোন সংস্থা যদি এটা করে থাকে তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা উচিত, এবং এটা গভীরভাবে নিন্দনীয়। কিন্তু একটা জিনিস দেখেন, আজকের দিনে যেখানে এই পরিমাণ সাংবাদিকরা উপস্থিত, আমাদের অভিভাবকরা, এটা একটা স্কুল, সেখানে স্কুলের হিসাব আছে, লগ বইয়ে সেটা হিসাব আছে, কারা কারা কোন সংখ্যক এখানে উপস্থিত ছিলেন, অ্যাটেন্ডেন্স শিট আছে। যেটা কঠিন হয়ে উঠতে পারে যে গেটে যারা উপস্থিত ছিলেন, যারা তাদেরকে নিতে আসছিলেন, সেই সংখ্যাটা হয়তো নির্ধারণ করতে একটু সময় লাগে। আপনি জানেন কোনো সময় ডিএনএ পরীক্ষারও প্রয়োজন হয় যদি না পারা যায়। অগ্নিদগ্ধ হয়েছে এখন পর্যন্ত যেটা কিছুটা সাংবাদিক হিসেবে একটু আগে আমরা আলাপ করছিলাম, আপনি জানাচ্ছেন 3 জনের মিসিং। সেটা আমরা একটু অপেক্ষা করি যে নিশ্চয়ই সেটার একটা সন্ধান পাওয়া যাবে। অতএব আমি মনে করি এই মুহূর্তে আমরা খুব প্রতিক্রিয়া না দেখিয়ে, কাউকে ছোট না করে, কাউকে গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এখন সেটাকে প্রচুর উৎসুক জনতা সরাতে ঘটেছে, সব পক্ষকে নাকি সহায়তা করতে গেছেন যারা তাদের যদি গায়ে হাত দেওয়া, তারা যদি প্রহারের শিকার হন, সেটা দুঃখজনক, সেটা নিন্দনীয়। বলছিলাম 2 জন উপদেষ্টা, এখন দেখুন যে কথাটা আপনি বলছিলেন, 2 জন উপদেষ্টাকে 9 ঘন্টা অবরুদ্ধ করা হলো, তাতে কি কোনো উপকার পাওয়া গেল? যে 6 দফা দাবি করা হয়েছে তার সাথে তো আমরা প্রত্যেকে একমত। আপনি এখন যে আমার সামনে নাই, কিন্তু সংখ্যা প্রকাশ বা অন্যান্য যে বিষয়গুলো আমরা তো কেউ দ্বিমত পোষণ করছি না। এমনকি বড় যে 2টো প্রতিরক্ষা বিষয়ক বক্তব্য তারা দিয়েছেন, সেটা তো হঠাৎ উত্তর পাওয়া যাবে না। অর্থাৎ এটা আধুনিকীকরণ, উন্নয়নের ব্যাপারে, প্রশিক্ষণের ব্যাপারে। যেমন অনেক সময় একটা কথা বলা ভালো যে প্রশিক্ষণ কোথায় দেওয়া হয় এটা নিয়ে অনেকের স্পষ্ট ধারণা নেই। আসলে এখানে প্রশিক্ষণ হয় না, যতদূর আমার জানা আছে। এটা যশোরে প্রশিক্ষণ হয়, চট্টগ্রামে কিছুটা প্রশিক্ষণ হন, এবং এই যুদ্ধের যে ডামি যেটা তারা প্রশিক্ষণ করেন সেটা ময়মনসিংহ বা ওই অঞ্চলের দিকে হয়। কিন্তু এখান থেকে কিন্তু যুদ্ধ বিমান বরাবরই উড্ডয়ন হয়, এবং এটা তার আগের একটা ভার্সন, যে মূল ইসে যাবার আগে। এবং এই প্রশিক্ষণ বিমানটাও
সীমিত আকারের যুদ্ধের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আমাদের অন্য ওই আলোচনা হয়তো অন্য যে দিকে কারণে নিয়ে কিন্তু যাবে। বারবারই এই প্রশ্নটা উঠছে যে এই মৃত্যুকে আমরা মানে এড়াতে পারতাম এখন কিনা? দেখুন একটু ওই প্রসঙ্গটা শেষ করি। তো সেই দাবি তো প্রত্যেকে আমরা একমত হচ্ছি, সে দাবির সঙ্গে কি কোনো ব্যক্তি দ্বিমত পোষণ করছেন? সরকারেরও দ্বিমত পোষণের সুযোগ নেই, আমাদের কারোরই দ্বিমত পোষণের সুযোগ নেই, শিক্ষার্থীদের বক্তব্যের সঙ্গে একমত। শুধু যে অন্য দুটো বক্তব্য শেষের দিকে কোথায় প্রশিক্ষণ হবে, কিভাবে হবে, কি ধরনের বিমান, এটা তো সময় সাপেক্ষ দীর্ঘ আলোচনার অনেক কারিগরি বিষয় যুক্ত আছে। যাই হোক, এটার আপনি একটা বিশেষ প্রেক্ষিতে যদি দায়িত্বশীল রাষ্ট্রের এই মুহূর্তে এরকম একটা মানবিক বিপর্যয়ের সময় যদি 8 ঘন্টা 9 ঘন্টা আটকে রাখেন, তাহলে তারা দায়িত্ব পালন করবেন কিভাবে? আমি এটা একজন অভিভাবক হিসাবে, রাষ্ট্রের একজন খুব সাধারণ নাগরিক হিসাবে যদি এই বিনীত প্রশ্ন রাখি যে এটা তো সমাধানের জায়গা হয় না। দুইজন গুরুত্বপূর্ণ, একজন শিক্ষা, একজন আইনে, যারা এই ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তো তারাই যদি আটক থাকেন, তারা তো ওই মুহূর্তে তাদের দায়িত্ব পালন থেকে তারা বঞ্চিত হলেন বা দায়িত্ব পালন করতে বড় পারলেন না। সমালোচনা মানে সব জায়গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে যে এরকম একটি মানবিক বিপর্যয় ঠিক স্বাস্থ্য উপদেষ্টার উপস্থিতিটা আসলে কোথায়? দেখেন, এখন যদি এই প্রসঙ্গে আমরা একটু ক্রিটিক্যাল হই, কোনো উপদেষ্টার কোনো উপস্থিতিই নাই এই আলোচনা। তো আমার আপনার অনুষ্ঠানেও বোধহয় আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 1-2 মাস পরেই করা শুরু করেছি যে ভাই এই যুগে এটা তো দৃশ্যমানতার যুগ এবং আমাদের যারা পাবলিক সার্ভিস দেবেন তারা তো প্রতিনিয়তই দৃশ্যমান, আপনার আমার মতো লোককে না দেখলেও চলবে। তো তাদের অনেককেই আমরা দেখতে পাইনি এবং তার মধ্যে ঠিক আছে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যেতে পারে বা অভিযোগের পর্যায়ে চলে যেতে পারে, 2-1জনকে আমরা একেবারেই দেখি না এবং প্রায়ই প্রশ্ন করি যে তিনি কি আছেন, মানে কি করেন, তার দপ্তর কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে। তো এক্ষেত্রেও আমরা বারবার সাইদুর সাহেবকেই দেখছি, যেহেতু তিনি ওখানে আছেন, আমাদের পরিচিত আগে থেকেই, আর অন্যান্য যারা তারা দিচ্ছেন। এখন এই বিপর্যয়ের মুখে আমার মনে হয় ওই অনুসন্ধান করে আমরা কাউকে আসলেই অনেকটা ইনভিজিবল দেখি। তো এখন ওর প্রশ্ন করে খুব একটা লাভ হবে বলে মনে হয় না, বরং আমাদের উচিত যে ওই সংশ্লিষ্ট জায়গার মুখপাত্র যেন আমাদেরকে নিয়মিত তথ্য এবং দেন। কিছু জায়গায় আসলে বড় সমন্বয়হীনতা, এই অভিযোগগুলি যে স্বাস্থ্য উপদেষ্টার কথা বলছিলাম, এইটা আমার মনে হয় যে পরীক্ষা পেছানো, এইটা একটা আলোচনা করা দরকার। কিন্তু আপনি যদি সমন্বয়ের কথা বলেন, আমি যে কোনো দুর্ঘটনার অব্যবহিত পরে আমি হঠাৎ বড় সমালোচনার পক্ষে না, কারণ একটু সময় দিতে হবে। আপনি এটা স্বাভাবিক একটা, আমরা হতবিহ্বল হয়ে পড়ি, আমরা তো এটা প্রত্যাশার মধ্যে থাকে না যে এই ধরনের একটা দুর্ঘটনা ঘটবে। ধাক্কাটা সামলাতেও তো একটা ধাক্কাটা সামলাতেও সময় লাগে এবং আমাদের যে এর আগে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়নি তা কিন্তু না, কিন্তু এই ধরনের হয়নি, এরকম প্রেক্ষিতে হয়নি, এরকম জনবহুল জায়গায় হয়নি। এমনকি যাত্রীবাহী বিমানও বিধ্বস্তের অভিজ্ঞতা আমাদের আছে, সেটা আমাদের তখনকার ছোট বিমান, আমাদের না এরও আগে আপনার হয়তো স্মরণ করতে পারবেন, আমাদের সবাই মনে আছে যশোর একটা বড় বিমান বিধ্বস্ত হয়েছিল, তখনকার আমাদের বিমান, নারী পাইলট ছিলেন আমাদের প্রথম সেখানে। এরপর আরো বড় বিমান আমাদের এখন যেটা আপনি কর্মীটলার বলছেন তার কাছে বিধ্বস্ত হয়েছিল, যেটার উদ্ধার তৎপরতার সঙ্গে আমাদের জুবাইদুর রহমানের বাবা যুক্ত ছিলেন, সেটা আমাদের কৈশোরে আমাদের স্মরণ আছে। উনি পরে মারা গিয়েছেন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে। এছাড়া আরও আমাদের অনেক যুদ্ধ বিমান, আমি নিজে যে প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেখানে আমার পরিচিত আমার সিনিয়র ক্যাডেটও মারা গেছেন একই এই ধরনের ক্ষেত্রে। তো এটার অভিজ্ঞতা আমাদের কারো আছে, কিন্তু এই ধরনের আমরা কখনো প্রত্যক্ষ করিনি আমাদের। কিন্তু তার আগে ভারতে আপনার মনে রাখতে হবে যাত্রীবাহী বিমান কিছুদিন আগে লোকালয়ে পড়েছে। আপনি একটু আগে আমাদের বিমান নেপালে যেটা বলছিলেন, সেটাও একটা বড় বিপর্যয়। কিন্তু ভারতের ওইটার সঙ্গে এক ধরনের কিছুটা হয়তো জনবহুল এলাকার সঙ্গে লোকালয়, তো সেটাও আপনি দেখেন সেখানেও তো মানুষ পৌঁছাতে, উদ্ধারকারী পৌঁছাতে সময় লেগেছে। তো সেইটুকু যেন সময় দিয়ে, আর যে সমন্বয়হীনতার কথা বলছিলেন পরীক্ষা সংক্রান্ত ঘোষণা, সেটা রাত 3:30টায় গিয়ে আমরা সারা জীবনই দেখেছি কিংবা সবসময় কি দেখেছি যে বোর্ড এটার একটা ঘোষণা দেয়। এখন এমন হয়েছে যে এইভাবে যদি আমরা কি একবার চাই ডিসেন্ট্রালাইজেশন, আবার চলে যায় সবকিছু কেন্দ্রে। দেখুন, আমরা কেন্দ্র থেকে বের করে আনার জন্যই কিন্তু এই আন্দোলন ছিল। সবকিছু একজন ব্যক্তি করেন, সরকার প্রধান। আমরা 80-র দশকে দেখতাম সবকিছু রাষ্ট্রপতি করেন, মানে কান্নার জন্যও রাষ্ট্রপতিকে লাগে, উদ্ধারের জন্য রাষ্ট্রপতিকে লাগে। কিন্তু আমরা তো ওই অবস্থার পরিবর্তন চেয়েছি, যে দায়িত্বগুলো তো নির্দিষ্ট বিভাগ, দপ্তর, সেগুলো তো আছে এবং বোর্ডই তো মোস্ট রেলেভেন্ট একটা জায়গা। ঠিক আছে, এটা হতে পারে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসতে পারে, অন্য দিক থেকে আসতে পারে, এটা অসুবিধার কিছু নেই। তো সেটা একটু সমন্বয় করে দেওয়া যেত। এবং যখন এটা কিছুটা আমি মনে করি যে একবার ভোর রাতে যখন দিয়েছে, আচ্ছা দেওয়া হয়েছে, একটা ঘোষণা গেছে, সেটা আরেকটু গুছিয়ে সকালে দেওয়া যেত, একদম খুব ফর্মালি। পরে যেটা জেনেছি আপনাদের মাধ্যমে যে SMS-টা বা ওই ফেসবুক পোস্ট করা, আরে বাবা একটা রিয়েলিটি আছে। এইভাবে সারাক্ষণ যদি আমি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডকেই
মনে করি যে এটাই বাস্তবতা, এটা ভুল। সেটাই। আমাদের দুটো সমন্বয় করতে হবে, সেটা আমাদেরকে দ্রুত গতিতে নিয়ে যাচ্ছে, সবার কাছে তথ্য পৌঁছে দিচ্ছে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের অন্য যে ভৌত জগৎ আমরা যেভাবে আগে সনাতনভাবে করতাম সেটা তো মরে যায়নি, সেটা তো এখনো কার্যকর। তো আনুষ্ঠানিকভাবে তো আপনি দিতে পারতেন, সকালেও ঠিক করে দিতে পারতেন। উত্তরার এই প্রান্তে যখন আমরা এই মানবিক বিপর্যয়ের কথা বলছি, তখন আমরা দেখলাম গতকাল ঢাকার এই প্রান্তে সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে রীতিমতো সংঘর্ষ, এবং শিক্ষার্থীরা এক পর্যায়ে এসে গেট ভেঙে সচিবালয়ে ঢুকে গেল, সেখানে গাড়ি ভাঙচুর হয়েছে। তারপর তো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে রীতিমতো সংঘর্ষ হয়েছে। এই যে ঘটনাটা, এবং এখানে বলা হচ্ছে দিন শেষে এই ধরনের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে আসলে ঠিক ফ্যাসিস্ট সরকারের ইন্ধন, সেই ভাব থেকে একটা অস্থিরতা তৈরির অপচেষ্টা। আপনি কিভাবে দেখছেন পুরো বিষয়টাকে? আমি সচিবালয়ের সংঘর্ষ কেউ এর সঙ্গে যুক্ত কিনা আমার জানা নেই, এবং এত দ্রুত একটা কনস্পিরেসি থিওরিতে যাওয়াটাও আমি ব্যক্তিগতভাবে সেটার পক্ষে নই। যেটা এখন সরাসরি আমি মনে হয় যে প্রতিক্রিয়া দেওয়া যায়, কারণ গতকাল পর্যন্ত আমরা খুব সংবেদনশীলতার সাথে এটা কথা বলেছি যে শিক্ষার্থীরা ছিলেন, তারা অল্প বয়সী, তাদের আবেগ আছে, এবং একটা বড় মানবিক বিপর্যয় এখানে ঘটছে। একটা সমন্বয়ের ঘাটতি দেখা দিয়েছে। আপনি যে সময় একটা ঘোষণা পেয়েছেন সেটা একটু অড দেখায় বা একটু অস্বাভাবিক থাকে, সকালেও আর একটু গুছিয়ে করা যেত, সবগুলো মানলাম। কিন্তু মূল বার্তাটা কি, যে পরীক্ষাটা হচ্ছে না। আপনি ভোর রাতেও জেনেছেন, সকালে কোনো না কোনোভাবে জেনেছেন। আমি মানছি যে সমন্বয়হীনতা ছিল, এবং যে প্রক্রিয়ায় ঘোষণা দিয়েছেন সেটা খুব স্পষ্টতা তৈরি করে না। এটা একদম আরও লিখিতভাবে স্পষ্টভাবে রেডিও টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য সবভাবে দেওয়া যেত, আরও গুছিয়ে দেওয়া যেত। এখন তার কি প্রতিক্রিয়া এটাকে জাস্টিফাই করা যায় যে আপনি এই আক্রমণটা করবেন? আমরা কিন্তু এখন গত বছরের প্রেক্ষাপটে নাই, বা আমরা ওই প্রেক্ষাপটে নাই যে কিছু হলে আপনি যমুনাতে চলে যাবেন, বা কিছু হলে আপনি সচিবালয়ে আক্রমণ করবেন, কিছু হলে আপনি শাহবাগ অবরোধ করবেন, কিছু হলে আপনি রাস্তা অবরোধ করবেন। আমরা তো মাসের পর মাস, বছরের পর বছর এই অবস্থায় থাকতে পারি না, এটা প্রথম কথা। দ্বিতীয়, যে তরুণদের উপরে আমাদের এত আস্থা, যে তরুণদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখছি, গতকাল যারা সচিবালয়ে গিয়েছিলেন তাদেরই বড় ভাইরা এত বড় পরিবর্তন এনেছেন, যে পরিবর্তন আমরা 1-2 দশকেও কল্পনা করিনি কখনো। কোনো পরিবর্তন আমাদের কাছে একেবারে অসম্ভব বলে মনে হয়েছিল, সেই পরিবর্তন সাধন করেছেন তাদের থেকে হয়তো আর ধরে নি 5-6 বছরের বড় যারা, বা তাদের কাছাকাছি বয়সের তারাই। তো এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে, যেখানে পরীক্ষা তো অনুষ্ঠিত হয়নি, এমন যদি হতো যে কেউ পরীক্ষা দিয়েছে কেউ পরীক্ষা দেয়নি, বা কোনো কিছু ঘটেছে, সেটা অন্য আলোচনা ছিল। সেটাও যদি ঘটতো, সেটাও কি আপনাকে জাস্টিফাই করে কিনা যে আপনি এরকম একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আপনি বারবার আক্রমণ করবেন? সচিবে আক্রমণ করা কি একটা যেন বিষয়? আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক জায়গা আপনি আক্রমণ করছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি থেকে শুরু করে খুবই আরো আমরা বিস্তারিত বর্ণনা প্রয়োজন নেই, সেটা কেন একাধিকবার আক্রান্ত হবে? এখন শিক্ষার্থীদের প্রসঙ্গে আসে, আজকে আমার মনে হয় যে আমাদের যথেষ্ট একটু সুর কঠোর করে কথা বলা প্রয়োজন, যে কেন সেখানে আক্রমণের প্রয়োজন হলো। আপনি যদি প্রতিবাদ জানাতে চাইতেন আপনি বসতে পারতেন, আপনি জায়গাটা অবরুদ্ধ করে রাখেন। আজকে সকাল আপনি ঠিক আছে, আমরা বারবার বলছি যে আপনি তরুণরা এত ধরনের পদ্ধতিতে আন্দোলন করেছেন, সে আন্দোলনের পদ্ধতি আমরা দেখেছি। কখনো তারা প্রতিবাদ জানিয়েছেন, কখনো তারা লিখেছেন, কখনো তারা পদযাত্রা করেছেন, কখনো তারা সামাজিক মাধ্যমে আহ্বান জানিয়েছেন, কখনো তারা বক্তব্য রেখে আহ্বান জানিয়েছেন। অতএব যতগুলো দেন দরবারের দাবি আদায়ের প্রক্রিয়া প্রয়োগ করা যায় সবগুলো আমাদের তরুণদের আমরা করতে দেখেছি, এবং সেগুলো অহিংস উপায়ে তারা করতে চেষ্টা করেছেন। কোনো ক্ষেত্রে অহিংস থাকে না, সেটা রাজনৈতিক প্রতিবাদগুলো হয়তো একসময় সহিংস হয়ে ওঠে, কিন্তু এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ না। আমরা এই সরকারের এই প্রশাসন অনেক ধরনের সমালোচনা করি, সেটা অন্য স্তরে সমালোচনা করি, কিন্তু গতকাল কোন অর্থে আপনি সমালোচনা সচিবালয় কি করেছে, মানে সচিবালয়কে আপনি কোন অপরাধে আক্রান্ত হবার ক্ষেত্রে আপনি একটা জাস্টিফিকেশন দিতে পারেন, এই ব্যাপারগুলো থেকে সরে আসতে হবে। এবং গতকাল যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা আলাপ করেছেন যে কঠোরতার, এখন কঠোর মানে আমি বলছি না যে গায়ে হাত দিতে হবে বা সেই আগের 16 বছরের না, আমরা মোটেই সেটা বলছি না। আমরা বারবার আমাদের তরুণদের ব্যাপারে, আমাদের জুভেনাইলদের ব্যাপারে, আমাদের শিশুদের ব্যাপারে আমরা অত্যন্ত সংবেদনশীল। আমরা কোনোভাবেই চাই না যে তাদের উপর আঘাত পড়ুক বা তাদের গায়ে হাত পড়ুক, কিংবা তারা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হন, এমনকি মানসিকভাবেও তারা আঘাতপ্রাপ্ত হন কোনো ঘটনাকে নিয়ে, সেটা আমরা কোনোভাবে প্রত্যাশা করি না। কিন্তু এখানে কঠোর এই অর্থে হওয়া বলছে যে সমস্ত পদ্ধতি নেওয়া প্রয়োজন কোনো ক্ষেত্রে। আপনি এইটাকে কেন্দ্র করে কি আদায় করতে চেয়েছিলেন সেখান থেকে? আপনি যদি এখন থেকে বলেন তার সঙ্গে যুক্ত হয়েছে এক বিষয় ফেল করা, তার মানে এটা তো বিষয়টা না। আপনি এখানে এত বড় একটা মানুষ, আপনি যে জায়গায় ঘটনাটা ঘটছে তার কাছাকাছি বার্ন ইউনিট, খুব বেশি দূরে না, অসংখ্য অ্যাম্বুলেন্স যাচ্ছে, সাংবাদিকরা যাচ্ছেন, পুরো দেশ শোকে মুহ্যমান। এরকম সময় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না।
এটা নিন্দনীয়। জি। আমরা হয়তো আমরা আগেও বলছি যে যারা করেছেন তাদের ব্যাপারে আমরা হয়তো ওইভাবে কঠোর কথা বলতে পারি না, বা আমরা বলছি না যে তাদের উপর শক্তি প্রয়োগ করা হোক, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি এমন হয়ে যায় যে এই ধরনের একটা জনসম্পদ রক্ষা করার ক্ষেত্রে এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা রক্ষা করার ক্ষেত্রে তো একটা ব্যবস্থা অনেক ক্ষেত্রে তো নিতে হয়। সেটা দুঃখজনক যেটা ঘটেছে, আমরা সমবেদনা জানাই যে আহত হতে হয়েছে, তারা অনেকে হাসপাতালে আছেন, কিন্তু ঘটনাটা ঘটা ঠিক হয়নি। কিন্তু অভ্যুত্থানের এই 1 বছর বা অন্তর্বর্তী সরকারেরও প্রায় 1 বছর হতে চলল, সেই 1 বছর পরও এসে যখন বারবার এই আইন শৃঙ্খলা বাহিনীর নানা ব্যর্থতা, এর আগেরও নানা ঘটনার ধারাবাহিকতায় যখন তাদের ব্যর্থতা, এবং এই যে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এখনো তার আগের মনোবল ফিরে পেও না, বারবার একই কথা বলা হচ্ছে, এটা আসলে কতটা যুক্তি? এটা তুমি তার আগে কিন্তু গতকালের ঘটনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এই আলোচনা মেলানো যাবে না, কারণ আমরা যতদূর প্রত্যক্ষ করেছি আপনাদের মাধ্যমে যে পর্যায়ে চলে গেছে এটা ভেতরে, মানে সেখানে তো আর তাদেরকে সরানোর একটা পদ্ধতি তো বের করতে হবে। এখন সেটা নিয়ে হয়তো একটা অনুসন্ধান হতে পারে যে এই শক্তি প্রয়োগ না করে বা গায়ে হাত না দেওয়ার কোনো পদ্ধতি ছিল কিনা। এটা যতটা তাত্ত্বিকভাবে আমরা এখানে আলোচনা করতে পারবো, বাস্তবতা কেমন ছিল, তারপরে অনুরোধ করবো যে এটা খতিয়ে দেখা যে আর কোনো উপায় ছিল কিনা তাদেরকে ওখান থেকে ডিসপার্স করা, সরিয়ে দেওয়া। আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা আমরা পরোয়া না করার যে সেটা দেখুন একটা হলো প্রবণতা তৈরি হয়েছে। এই অনেকগুলো ঘটনা প্রবাহের কারণে আসলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেটা পুনর্গঠনের সময় লাগছে তাদেরকে আবার ফিরিয়ে আনা এবং তাদেরকে ওই অবস্থায় আনা। একটা দিনের শেষে তারাও তো মানুষ, এবং একটা বাহিনী যখন এইভাবে আক্রান্ত হয় তখন তাদের তো মনোবলের উপরে তার একটা প্রভাব পড়ে। হয়তো আপনি আক্রান্ত হননি, কিন্তু আপনার একই পেশার অন্য কেউ যখন আক্রান্ত হয়, আমার পেশার অন্য কেউ আক্রান্ত হলেও আমার উপরে তার প্রভাব পড়বে, এবং সেখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য ক্যাজুয়ালিটিরও শিকার হয়েছেন বিভিন্ন ঘটনা প্রবাহে। তো এটা তাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, এটা তো একটা জেনারেল কাউন্সিলিং এর মধ্যে সীমাবদ্ধ না, তাদেরকে আবার অস্ত্র হাতে নিতে হবে, তাদেরকে আবার 1 বছর তো কম সময় না, 1 বছর কম সময় না, এটা সত্যি কথা। এবং সেখানে এই আলোচনা তো আমরা প্রতিনিয়ত করছি, আজকে হয়তো এই আলোচনাটা কিছুটা অন্য আলোচনার সঙ্গে মিলে যেতে পারে, যেহেতু অন্তত দুটো জায়গায় কিছুটা শক্তি প্রয়োগের এক জায়গায় অভিযোগ উঠেছে, আর একটা জায়গায় তো আমরা দেখেছি যে করতে হয়েছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন, বা আমাদেরও আর কোনো বিকল্প ছিল বলে অন্তত আমার কাছে, আমি নিজেও আগ্রহী জানতে যে এরকম ক্ষেত্রে অন্য পদ্ধতি প্রয়োগ করা যায় কিনা, বা সেটা কালকে তো সচিবালয়ের পরিস্থিতি যেখানে গিয়েছে সেখানে আসলে বল প্রয়োগ ছাড়া বিকল্প কোনো পথ আমি তারপরেও বলবো যে ডিসপার্স করার অন্য কোনো পদ্ধতি যদি থাকে সেটা হয়তো আগেই পরিস্থিতি সামাল দিয়ে তারা করা সেটা করবেন। এমনি তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন, কাঁদানে গ্যাস দিয়েছেন, সেটা এক ধরনের শক্তি প্রয়োগটা দুঃখজনক, তারপরে হয়তো সেটা ঘটেছে। কিন্তু আপনি যেটা বলছিলেন, আবার ওখানে ফিরে আসি যে এই পুনর্গঠনটা আমাদের কাছে এখন মনে হচ্ছে যে বোধহয় একটু সময় বেশি লাগছে। একটা পুনর্গঠনের হয়তো ওরকম কোনো সময় দেওয়া যায় না, কিন্তু পুলিশের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাহিনী, সেটা বোধহয় একটা কোনো সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আসা উচিত, যে কত সময়ের মধ্যে আমরা সংখ্যায় তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যা আমরা আনতে পারবো, যেটা প্রয়োজন। আমাদের এমনি বিপুল জনসংখ্যা, তুলনায় তো পুলিশের সদস্য সংখ্যা কম, তারপরে এত সভা সমাবেশ প্রতিবাদ, সেখানে যে সংখ্যক তারা এনগেজ থাকেন, অন্য কাজে তারা আবার থাকতে পারেন না। তো আপনি যেগুলো প্রশ্ন তুলেছেন, অনেকগুলো প্রসঙ্গ, তাদের মনোবল ফিরিয়ে আনা একটা প্রসঙ্গ, তাদের কাউন্সেলিং একটা প্রসঙ্গ, পেশায় আবার তাদেরকে ফিরিয়ে এনে স্বাভাবিক জীবনে আনা সেটার একটা প্রসঙ্গ। তারপরে এর মধ্যে অন্য একটা আলোচনাও কিন্তু রয়েছে, সেটা ভুলে গেলে চলবে না, যে লিথাল ওয়েপন ব্যবহার করার ব্যাপারে যে আলোচনাটা, সেটাও কিন্তু আবার নতুন করে যে যদি এটা না করা হয় তাহলে কিভাবে ওরকম ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো তার পরিস্থিতি তারা সামলাবেন। তো সব মিলে আমরা আহ্বান জানাবো যে এটার ব্যবস্থা নিশ্চয়ই যারা আছে একেবারে শেষে একটি বিষয় আলোচনা করে অনুষ্ঠানটা শেষ করতে চাই। আপনিও প্রসঙ্গটা এনেছিলেন, গতকাল দিন শেষে 4 দলের প্রতিনিধির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, এবং এই যে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা, সেই সাথে একটু যুক্ত করতে চাই ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোকে একটি প্ল্যাটফর্মে, একটা জায়গা অন্তত আনার চেষ্টা করছে। এই জায়গায় এ ধরনের ক্রান্তি, যে কোনো সংকট আসলে আমাদের একতাবদ্ধ হওয়ার শক্তি দেয় বা একটা বাড়তি চাপ। আপনি খুব ভালো একটা প্রসঙ্গ তুলেছেন, যে আমরা যখন একটা মানবিক বিপর্যয়ের পরে সবাই এক হই, তখন আমাদের একটা সংহতিও আমাদের মধ্যে এনে দেয়। এবং আমরা যে আলোচনা করছি, আমাদের আলোচনার সঙ্গে আমাদের দর্শক শ্রোতা সবাইকে যে একমত হতে হবে তাও আমরা মনে করি, আমরা ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু এই যে শোকের সময় আমাদের যে সংহতি তৈরি, এটা যে কি নিদারুণ কষ্ট, সেটা তো আমাদের বলে প্রয়োজন নেই। আপনি নিজেও এটা অনুভব করতে পারবেন, যে এই শিশুদের যে কষ্ট, সেটা আমরা ভাবলেই আমাদের অন্তরাত্মা শুকিয়ে যায়। এটা আমাদের চিন্তারও আমাদের বাইরে। তো এই যে সংহতি আমাদের তৈরি হচ্ছে, সেটা যদি আমাদের রাজনীতিতে সামান্য পরিবর্তন আনতে পারে, এটা ভালো যে প্রধান উপদেষ্টা
গুরুত্বপূর্ণ দলগুলো এমনি তো আমরা এক হই না। এর আগে বড় বড় বিপর্যয়ের সময় যেটা আমাদের পাশের দেশগুলোতে আমরা দেখি যাতে সবাই এক হন এবং একত্রে তারা একটা সিদ্ধান্ত নেন, সেটা আমি সাধুবাদ জানাই যে তারা উনি অব্যবহিত পরে এই সরকারের মধ্যে একটি কাজ করেন যে কোনো এটা সংকটে এলে সবাইকে নিয়ে বসা। এখন হয়তো আনুষ্ঠানিকভাবে আমাদের সেই নির্বাচিত সরকার না, সেটা হলে কিভাবে আমরা জানি না যে তারা এরকম সবাইকে ডাকবেন কিনা কখনো। তো তিনি দেখেছেন, তারা মত দিয়েছেন, আমাদের অত বিস্তারিত জানার প্রয়োজন নেই তারা কি আলোচনা, কারণ অনেক সময় অনেক সুপারিশ থাকে যেটা সামনে হয়তো আসলে অন্যরকম আলোচনার জন্ম দিতে পারে। সংকটে এক থাকে এবং আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আমরা ঐক্যমতের মানতে হবে, সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, সেটাই বাস্তবতা। কিন্তু ভালো বিষয়গুলোতে জনকল্যাণে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বাংলাদেশের আগত দশকগুলোর জন্য আমাদের যেটা করলে ভালো হবে, এই সংহতির সময় যদি আমরা সেই একটা জায়গায় আসতে পারি, সেটা তো আমাদের জন্য পরম প্রাপ্তি। আপনাকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।